হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা তেলুগু সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে লাকি ভাস্কর। ইয়েস, লাকি ভাস্কর, যেটা এবারে দিওয়ালিতে রিলিজ হয়েছিল। তো তারপরে বক্স অফিসে এটা চুটিয়ে ব্যবসা করেছে, দারুণ বিজনেস করেছিল। ওয়ার্ড অফ মাউথ এই সিনেমার খুব পজিটিভ ছিল, প্লাস ক্রিটিক্সরাও ভালো ভালো রিভিউজ দিয়েছিল এই সিনেমার। তো এটার পরে আর কি 28শে নভেম্বর ফাইনালি এটা নেটফ্লিক্সে চলে এসেছিলো ফর স্ট্রিমিং। তো এটাকে চাইলে আপনারা নেটফ্লিক্স থেকে দেখতে পারেন, আর নাহলে টরেন্ট থেকেও আপনারা এটাকে ডাউনলোড করে দেখতে পারেন। তো এই সিনেমাতে লিড রোল প্লে করছেন দুলকার সালমান অ্যাজ লাকি ভাস্কর, আকা ভাস্কর কুমার। তাছাড়া লিড রোলসে আরও অনেক ক্যারেক্টার্স আর কি প্লে করছে, আরও অনেক অ্যাক্টার্স আর কি প্লে করছেন, অ্যাক্টার্স অ্যাক্ট্রেসেস। যেমন মীনাক্ষী চৌধুরী, সেখানে দুলকার সালমানের স্ত্রী হয়েছে। প্লাস সচিন খেড়কর, টিনু আনন্দ, সাই কুমার, এরাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রোলসে রয়েছেন। সর্বদমন ডি ব্যানার্জি, তিনি এখানে দুলকার সালমানের বাবার রোল প্লে করছেন। তো এরকম প্রচুর অ্যাক্টার্স অ্যাক্ট্রেসেস আর কি এই সিনেমাতে সামিল রয়েছে। তো এবারে প্লট সম্বন্ধে বলি। তো এই প্লটের টাইমলাইন হচ্ছে ফ্রম 1989 টু 1992, অ্যান্ড ইটস ইন ইন্ডিয়াজ ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মুম্বাই বা বম্বে। ওই সময় হর্ষদ মেহতা একটা বিশাল বড় নাম ছিল ওখানে। তো এখানে হর্ষদ মেহতার নামকে হর্ষা মেহরা করা হয়েছে, ঠিক আছে। যেহেতু আর কি হর্ষদ মেহতার স্টোরিটাকে ব্যাকড্রপ হিসেবে ইউজ করা হয়েছে, তো সুতরাং এখানে হর্ষদ মেহতার রিয়েল নামটা ইউজ করা হয়নি, ওকে নাম করে দেওয়া হয়েছিল হর্ষা মেহরা। তো সেই হর্ষা মেহরা একটা ইন্সপায়ারিং ফিগার তখন। স্টক মার্কেটস, শেয়ার মার্কেটসের রাজা, বিগ বুল তাকে বলা হয়। তো সে আর কি অটোওয়ালা, রিক্সাওয়ালা আর যত আর কি পানওয়ালা সবাই শেয়ার মার্কেট, স্টক মার্কেটের সম্বন্ধে জানতে পেরেছে হর্ষা মেহরার জন্য। তো তার আর কি রাইস আর তার ফল এই সময় কিন্তু হয়েছিল, আপনারা সবাই জানেন। আপনারা সবাই স্ক্যাম 1992 তো অবশ্যই দেখেছেন। তো একদম এই সময়কার গল্প। আর এখানে একটা মামুলি ক্যাশিয়ার রয়েছে মাগাদা ব্যাংকের। তো সেই ক্যাশিয়ারের নাম ভাস্কর কুমার, আর সেই রোলে আমরা দেখতে পাচ্ছি দুলকার সালমানকে। তো 30 মার্চ 1992 সে বাড়ি থেকে বেরিয়েছে, জগিং করছে। তো তাকে সেখান থেকেই আর কি একটা সিবিআই অফিসার ধরেছে। তো সেই সিবিআই অফিসারের রোল এখানে প্লে করছেন সাই কুমার, তার ক্যারেক্টারের নাম লক্ষ্মণ রাও। তো সে তাকে মাগাদা ব্যাংকে নিয়ে যাচ্ছে। তো সেখানে তাকে আর কি কড়াভাবে জিজ্ঞাসাবাদ করছে। এমনকি এই দুলকার সালমানের যতগুলো অ্যাকাউন্টস হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টস, তার সব স্টেটমেন্টস চেক করা হচ্ছে। আর এই ব্যাংকে যতগুলো ইরেগুলারিটিস রয়েছে, তো সেগুলো সব চেক করা হচ্ছে। তো আমরা দুলকার সালমানের মুখে গল্পটা এখানে পুরো শুনছি, যখন তাকে জেরা করা হচ্ছিল ওই ব্যাংকে। আর এখানে ন্যারেটিভ একটু মানে আলাদা ধরনের ব্যবহার করা হয়েছে। তো ন্যারেটিভের মাঝে মাঝে দুলকার সালমান ফোর্থ ওয়াল ব্রেক করে আমাদেরকে আর কি টুইস্ট রিভিল করছে, বা আমাদেরকে আরও অনেক জিনিসপত্র রিভিল করছে। যেমন দুলকার সালমান ফার্স্ট টাইম অ্যাপিয়ার করার পরেই যেমন পুরো ব্যাকড্রপটা বলল, যে হর্ষা মেহরা সম্বন্ধে বলল। তাছাড়া বলল যে বম্বেতে লোকেরা টাকা পয়সার পিছনে সারাক্ষণ ছুটতে থাকে, লোকেদের কাছে সময়ই নেই শান্ত হয়ে বসে থাকার। তো দুলকার সালমান একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, মানে ওর ক্যারেক্টারটা এই ভাস্কর কুমার, ঠিক আছে। তার উপরে প্রচুর লেনা দেনার ব্যাপার স্যাপার রয়েছে, মানে প্রচুর আর কি সে ধার নিয়ে রেখেছে বাজার প্রচুর লোকের কাছ থেকে। আর তার স্যালারি মাত্র 6,000-এর, ঠিক আছে, মাত্র 6,000-এর স্যালারি। ওই দিয়ে তার বড় বড় স্বপ্ন পূরণ হওয়া তো অসম্ভব। তো এর ওর থেকে ধার নেওয়ার ব্যাপার স্যাপার আছে, তো সে ধার চোকাতে হবে। তো সে আর কি প্রচুর খাটছে প্রমোশনের জন্য। তো তার আশা রয়েছে যে সে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার হতে পারবে, কিন্তু আলটিমেটলি সেই পোস্টটা তাকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে অন্য আরেকজনকে। তো এটা তার সঙ্গে বারবার হয়ে আসছে। আর এদিকে আর কি তার স্ত্রীর রিলেটিভসরা, আত্মীয় স্বজনরা তাকে অপমান করছে, তাকে হিউমিলেট করছে, যেহেতু তার টাকা পয়সা কম, যেহেতু গরিব। তো এই সব কিছু থেকে বাঁচার জন্য সে একটা স্কিম বার করলো। কি? যে ব্যাংক থেকে, ঠিক আছে, কতগুলো পয়সা চুরি করে, ঠিক আছে, মানে ব্যাংক থেকে পয়সাগুলো কাউকে না বলে নিয়ে, ঠিক আছে, ভল্ট থেকে আর কি টাকাগুলো কাউকে না বলে নিয়ে সে আর কি একটা ইম্পোর্ট এক্সপোর্টের ধান্দায় সে টাকাগুলোকে লাগানো শুরু করলো। তো তার একটা চেনাশোনা আর কি লোক রয়েছে, যার ক্যারেক্টারের নাম হচ্ছে অ্যান্থনি। তাছাড়া দুলকার সালমানের একটা বন্ধু রয়েছে, যে ওই মাগাদা ব্যাংকেই ওর পিয়ন হয়ে কাজ করে। তো ওদের সাহায্যে একটা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে
ওর টাকাগুলো লাগানো শুরু করলো। তো অ্যান্থনির আর কি কটা আর কি মানে জিনিসপত্র তার ইলেকট্রনিক্সের আর কি আইটেমস সব আটকে ছিল ওখানে পোর্টে। তো দুলকার সালমান আর কি ইললিগালি তাকে লোন দিয়ে তার এই আইটেমসগুলোকে ছাড়তে হেল্প করেছিল। তো তারপর থেকে ওই লোকটার সাহায্যে সে এভাবে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে টাকা লাগিয়ে লাগিয়ে সে প্রফিটস তোলা শুরু করলো। তো ওই দিয়ে তার উপরে যতগুলো ধার ছিল সব সে শুধিয়ে দিয়েছে, ধার শোধ করে দিল। আর আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে তার ব্যাংক ব্যালেন্স বাড়ছে। এখন তার আস্তে আস্তে তার যে অ্যারোগেন্স, তার যে লাইফস্টাইল, সেগুলো এবার ল্যাভিশ হতে শুরু করলো। আর ঠিক ওই সময় হঠাৎ করে তার চোখের সামনেই রিজিনাল ম্যানেজার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট রিজিনাল ম্যানেজার, ঠিক আছে, তাদের উপর এক করাপশনের চার্জেস লেগে তাদেরকে জেলে পাঠানো হলো। আর এমনকি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার যিনি, তিনি ব্যাঙ্গালোরে শিফট হয়ে গেছেন। তো দুলকার সালমানকে হঠাৎ করে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের পোস্টে তাকে প্রমোট করে দেওয়া হলো। তো ব্যাস, হঠাৎ হঠাৎ করে তার প্রমোশন হয়ে গেল। আর এই প্রমোশনটার পর থেকেই তার জীবনে আসল ঝড় বওয়া শুরু করলো। ওয়াই? কেন? বিকজ তারপর থেকে এই হর্ষা মেহরা, যে অ্যাকচুয়ালি হর্ষদ মেহতা, তো তার ব্যাংক রিসিপ্টস, তার হিসাব আর কি চেক করার গুরু দায়িত্বটা তাকে সামলাতে হচ্ছিল। তো এটার পর থেকে কিন্তু স্টোরির আসল ঝড় ঝাপটা চালু হয়েছে। তো এখন এই ঝড় ঝাপটা ব্যাপার স্যাপার থেকে দুলকার সালমানের ক্যারেক্টার এই ভাস্কর কুমার, সে কি নিজেকে ছাড়তে পারবে, নাকি সারা জীবন সে সেখানে ফেসে একদিন হর্ষদ মেহতার সঙ্গেই তাকে তার পতনটা দেখতে হবে? তো এই ব্যাপার স্যাপার সব জানার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো দেখুন, স্ক্যাম 1992 তো আপনারা অনেকেই দেখে ফেলেছেন, যেটা হর্ষদ মেহতার বায়োপিক ছিল, হর্ষদ মেহতার স্টোরি ছিল। তো ওখানে আপনারা এইসব ব্যাপার স্যাপার তো দেখেইছেন যে কি করে আর কি স্টক মার্কেট, শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে কি করে আর কি সেটার বিগ বুল হর্ষদ মেহতা হয়েছেন। তো হর্ষদ মেহতা স্টোরিটাকে এখানে আর কি ব্যাকড্রপে ইউজ করা হয়েছে। হুম। তো এই হর্ষদ মেহতাও কিন্তু লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকেই সে বিলং করতো, তারও কিন্তু এরকম জীবন ছিল। তো সেও আর কি আস্তে আস্তে এসব বিজনেস টিজনেস করে স্টক মার্কেটে টাকা লাগিয়েছে, অনেক বড় লোক হয়েছিল। কিন্তু তার লোভ এত বেড়ে গেছিল, আপনারা সবাই জানেন, যে তাকে আলটিমেটলি জেলে যেতে হয়েছিল। তো লাকি ভাস্কর কিন্তু তার এই স্টোরিটাকে ব্যাকড্রপ হিসেবে দেখানো হয়। অ্যান্ড 30th মার্চ 1992, আপনারা আশা করি জানেন যে ওই ডেটেই কিন্তু হর্ষদ মেহতা অ্যারেস্ট হয়েছিল। আর এখানেও কিন্তু এই সেম জিনিসটা হচ্ছে, কিন্তু স্টোরিটা এখানে ভাস্কর কুমারকে নিয়ে, হর্ষদ মেহতাকে নিয়ে নয়। তো যারা বলছে যে এটা হর্ষদ মেহতা স্টোরি টুকলি, ঠিক আছে, খুব ভুল কথা। এটা এটা টুকলি ফুকলি কিছু না। ওই স্টোরি থেকে ইন্সপায়ার হয়ে একটা ফিকশনাল ক্যারেক্টারকে নিয়ে একটা ফিকশনাল গল্প বনা হয়েছে এখানে স্রেফ। তবে কিন্তু স্টোরি খুব ভালো লেখা হয়েছে বস। মানে তেলেগু সিনেমাতে এই ধরনের স্টোরি নিয়ে সিনেমা খুব একটা দেখা যায় না। অ্যান্ড তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনারা সবাই জানেন যে ওখানকার সিনেমাগুলো বড্ড ওভার দ্য টপ হয়। তো এখানে কিছু ওভার দ্য টপ এলিমেন্টসও আছে, এখানে কিছু গান নাচের সিন সিকোয়েন্সেস কিন্তু রয়েছে, যেগুলো তেলেগু তেলেগু সিনেমার একটা স্পেশালিটি। তো এটা কিন্তু এই সিনেমাতেও রয়েছে। কিন্তু এখানেও আর কি খুব ভালোভাবে ডিটেলিংসগুলো ইউজ করা হয়েছে, যেমন ব্যাংক রিসিপ্টস কীভাবে আর কি এগুলো ব্ল্যাক থেকে হোয়াইট হচ্ছে, মানি লন্ডারিং কীভাবে আর কি চলছে, কীভাবে ব্ল্যাক থেকে হোয়াইট করার এইসব হাওয়ালা ট্রেডিং, তাছাড়া শেল কোম্পানিসের থ্রু দিয়ে কীভাবে কীভাবে কাজবাজ হচ্ছে, সব ডিটেলস আমাদেরকে এখানে দেখানো হচ্ছে। আর আমরা এটাও দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে যখন সে বড়লোক হয়ে গেছে তখন তার মধ্যে কত অ্যারেগেন্স চলে এসেছে, তার ক্যারেক্টার একদম ট্রান্সফর্ম হয়ে গেছে। সে আগে একটা সাদাসিধে ভালো ছেলে ছিল, তারপর সেখান থেকে সে কীরকম করে একটা অ্যারেগেন্ট মানুষ হয়ে গেছে, যে আর কি মানে কি বলে না, ওই ধরাকে সরা জ্ঞান করা ভুলে গেছে, ধরাকে সরা জ্ঞান করাই ভুলে গেছে। মানুষের সঙ্গে মিসবিহেভ করা সে শুরু করলো, তার মধ্যে লোভ, লালসা এত বেশি ঢুকে গেছে যে এখানে তার সঙ্গে তার স্ত্রীর দূরত্ব হঠাৎ করে বাড়া শুরু করলো। কিন্তু মীনাক্ষী চৌধুরীর ক্যারেক্টারটা এখানে খুব ইম্পর্টেন্ট। মানে এখানে মীনাক্ষী চৌধুরীর ক্যারেক্টারটা কোনো আই ক্যান্ডি ক্যারেক্টার না, তার ক্যারেক্টারের একটা ইম্পর্টেন্স আছে। তো এই ক্যারেক্টারটাই আর কি তাকে বোঝাচ্ছে যে সে তার জীবনে কত বেশি আর কি
লোভ করে আগে এগিয়েছে। আর তাছাড়া শুধু মীনাক্ষী চৌধুরী ক্যারেক্টারই না, এখানে এই টিনু আনন্দ, সচিন খেড়কর, এদের সবার ক্যারেক্টারই কিন্তু একটা ইম্পর্টেন্স আছে। জেনারেলি বাকি তেলেগু সিনেমাতে কিন্তু সচিন খেড়কর বা টিনু আনন্দ, মানে যখনই আমরা তাদেরকে দেখতে পেয়েছি তাদের ক্যারেক্টারের খুব একটা ইম্পর্টেন্স বা খুব একটা জোর দেখতে পাইনি। অনেক সময় তাদেরকে লাউড ভিলেন হিসেবে আমরা দেখে এসেছি, কিন্তু লাউড ভিলেন হিসেবেও তাদের বেশি কিছু করার থাকে না। কিন্তু এখানে অ্যাটলিস্ট তাদের একটা ইম্পর্টেন্ট কিন্তু রোল রয়েছে প্লে করার। মানে এখানে তাদের আর কি ক্যারেক্টারিস্টিক্স দেখে আমার বেশ ভালো লেগেছে যে এখানে অ্যাটলিস্ট তাদের কিছু একটা করার জায়গা আছে, বা মীনাক্ষী চৌধুরী এবারে আই ক্যান্ডি হিসেবে নয়, তার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করার আছে, বিকজ এটা কিন্তু কমার্শিয়াল মাসালা ছবি নয়। এই কারণে তাদের কিন্তু সবার ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স রয়েছে। আর তাছাড়া আরও অনেক ক্যারেক্টার্স রয়েছে যাদের নাম আমার খুব একটা জানা নেই, মানে মানে অ্যাক্টার্স আর কি, যাদের নাম জানা নেই। তো তো অ্যাক্টিং পারফরমেন্সেস ভাই সবার ভালো হয়েছে। অ্যান্ড ভেঙ্কি আটলুরির ডিরেকশন খুবই ভালো হয়েছে। ভেঙ্কি আটলুরি একটা বেশ ভালো ট্যালেন্টেড ডিরেক্টর তেলুগু সিনেমাতে, তো তার এখানেও কাজ বেশ ভালো হয়েছে। প্লাস দুলকার সালমানের অ্যাক্টিং সম্বন্ধে আমার বিশেষ আর কিছু বলার নেই, মানে ও ফাটিয়ে দিয়েছে রোলটাতে। অ্যান্ড দুলকার সালমানই কিন্তু এই সিনেমার প্রায় সব কিছু, বিকজ ওর ক্যারেক্টার সব থেকে ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা ওরই ক্যারেক্টারের স্টোরি। তো এই সিনেমাটা কিন্তু আপনাদের সবার দেখা উচিত, ডেফিনেটলি দেখা উচিত, বিকজ এখানে এক ধরনের ব্ল্যাক কমেডিও ইউজ করা হয়েছে। অ্যান্ড এটা কিন্তু যথেষ্ট এন্টারটেনিং একটা ফিল্ম, আপনারা একদমই বোর হবেন না এই সিনেমাটা দেখে, যথেষ্ট এন্টারটেইনড হবে, যথেষ্ট মজা আসবে বস। এটা এই সিনেমাটাতে কিন্তু আমার যথেষ্ট মজা এসছে। তো আপনাদের সবারই এই সিনেমাটা ডেফিনেটলি দেখা উচিত। আপনাদের মধ্যে কিছু কিছু লোকেরা ডেফিনেটলি সিনেমাটা দেখেও ফেলেছেন, আর যা যা দেখেনি তাদেরকে আমি এক্ষুনি সাজেস্ট করছি, এক্ষুনি গিয়ে লাকি ভাস্কর এই সিনেমাটা অবশ্যই চেক আউট করুন। অ্যান্ড দুলকার সালমান এই নামের সঙ্গে আপনারা অনেকেই নিশ্চয়ই ফ্যামিলিয়ার হয়ে গেছেন। তো দুলকার সালমান এখন এই মুহূর্তে এমন একটা নাম হয়ে গেছে যে ভালো সিনেমা আর দুলকার সালমানের মধ্যে কিন্তু তফাৎ দিনের পর দিন কমছে। ওয়াই? বিকজ দুলকার সালমানের স্ক্রিপ্ট চয়েস কিন্তু অসম, সুপার। হ্যাঁ, মশালা কমার্শিয়াল সিনেমা যতবারই দুলকার সালমান অ্যাটেম্প্ট করতে গেছে সেগুলো কিন্তু একটাও বক্স অফিসে ওয়ার্ক করেনি। কিন্তু তাছাড়া রোমান্টিক সিনেমা, স্লাইস অফ লাইফ সিনেমা বা যা অন্য ধরনের সিনেমাগুলো আছে সেগুলোর মানে ক্রিটিক্যাল ভ্যালিউ এত বেশি থাকে যে এই সিনেমাগুলো কিন্তু ওই কারণে বেশ নাম করে যায়। অ্যান্ড মালায়ালাম ইন্ডাস্ট্রিতে দুলকার সালমান ওই ধরনের সিনেমা করে করে অলরেডি একটা অনেক বড় স্টার হয়ে গেছে, মানে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে সুপারস্টার, বাকি ইন্ডাস্ট্রিগুলোতে স্রেফ অ্যাক্টর। তো সে বলিউডেও কিন্তু দুটো তিনটে ভালো সিনেমা করেছে, তো তেলেগুতেও কিন্তু দুলকার সালমানের একটা মানে আস্তে আস্তে নাম তৈরি হচ্ছে। তো লাকি ভাস্করও কিন্তু তার একটা খুব ভালো স্ক্রিপ্ট সিলেকশন। তো দুলকার সালমান অ্যান্ড ভালো স্ক্রিপ্ট সিলেকশন, এই দুটো জিনিস যেন একদম সিননিমাস হয়ে গেছে। তো এই একটা জিনিস কিন্তু দুলকার সালমানের মধ্যে খুব পজিটিভ রয়েছে, যে যে সে স্ক্রিপ্ট খুব ভালো সিলেক্ট করে। তো তার স্ক্রিপ্ট নিয়ে খুব একটা সন্দেহ করার জায়গা থাকে না। মাঝে মাঝে তার এক আধটা স্ক্রিপ্ট খারাপও হয়, সেটা আলাদা কথা, নাহলে বেশিরভাগ তার স্ক্রিপ্ট খুব ভালো হয়। তো এই সিনেমাটাও কিন্তু তার মধ্যে একটা। তো আপনাদের ডেফিনেটলি এই সিনেমাটা দেখা উচিত। আর যারা যারা অলরেডি দেখে ফেলেছেন আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কি মতামত এই সিনেমাটা নিয়ে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে 100% সাবস্ক্রাইব করবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।